নতুন নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটির নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। চিঠি পাওয়ার পর এর সারসংক্ষেপ তৈরি করে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করতে গত 18 ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। এই সময় রাষ্ট্রপতি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ 31টি দলের সঙ্গে সংলাপ করেন। এই সময় প্রায় প্রতিটি দলই নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেয়। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী এস.এম. খোরশেদ আলম। সরাসরি যোগ দিচ্ছি আমরা তার সাথে। খোরশেদ, সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির চিঠির বিষয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আপনাকে ধন্যবাদ। নিপা, আপনাকে ধন্যবাদ। নিপা, আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ সচিবালয়ে, ঠিক মন্ত্রী পরিষদ সচিব গেটের সামনে। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা রয়েছে। এর মূল কারণ হলো যে একটি জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য। আর সে কারণে আমাদের মহামান্য রাষ্ট্রপতি ইতিমধ্যেই বাংলাদেশের সমস্ত নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ করেছেন। এই সংলাপের ফলশ্রুতিতেই কিন্তু একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং এই সার্চ কমিটিতে 6 সদস্য বিশিষ্ট সদস্য বিরাজ করবে। এর মধ্যে ইতিমধ্যে 6 জনের নাম প্রস্তাব করে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করেছেন এবং এই প্রধানমন্ত্রীর এই দপ্তর থেকে অনুমোদন হলেই সাংবাদিকদের কাছে এটা তুলে ধরবেন মন্ত্রী পরিষদ সচিব অথবা অন্য কেউ। এ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে সাবেক বিচারপতি একজন, হাইকোর্টের 2 জন বিচারপতি, মহাপরিচালক, হিসাব নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রণ, দুদক চেয়ারম্যান, পিএইচসির চেয়ারম্যান সহ 6 জন সদস্য ইতিমধ্যে ফরম্যাট অনুযায়ী এদের নাম করা হয়েছে। এর মধ্যে আমরা অসমর্থিত সূত্রে যেটা জানতে পেরেছি সেটা হলো পিএইচসির চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর শিরিন আক্তার। তো নিপা, এখন পর্যন্ত আমার কাছে এ পর্যন্তই খবর ছিল, আপনাকে জানালাম। ধন্যবাদ নিপা। খোরশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সার্চ কমিটিতে কোন দলীয় লোক থাকুক, আওয়ামী লীগ তা প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর একটি হোটেলে টিকেটিং সংক্রান্ত এক চুক্তিপত্র অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। যেহেতু এখন এই মুহূর্তে এই সময়ে আইন করার সুযোগ অনুপস্থিত, সে কারণে সার্চ কমিটি করবেন এটাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং অ্যাকর্ডিংলি আমি যতটা শুনেছি সার্চ কমিটি তিনি ক্যাবিনেটে পাঠিয়েছেন। তা এখন ক্যাবিনেট কখন এটা প্রকাশ করবে সেটাও তো ক্যাবিনেটের ব্যাপার। এটা এখন মহামান্য রাষ্ট্রপতি, বঙ্গভবন এবং মন্ত্রিপরিষদ বিভাগের বিষয়।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নিজ এলাকায় জনসচেতনতা তৈরিতে কাজ করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সারা দেশ থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নিজেদের মধ্যে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে জনগণের কল্যাণের কথা চিন্তা করার পাশাপাশি সততার নিষ্ঠার সাথে কাজ করতে হবে। রাকিব হাসানের রিপোর্ট। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশ থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীদের সাথে পরিচয় পর্বে যোগ দেন তিনি। ছাত্রলীগের গৌরবময় ইতিহাস মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে নেতৃত্ব প্রদানের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। ছাত্রলীগ হচ্ছে বাংলাদেশের মানুষের যত অর্জন আছে, প্রতিটি অর্জনের পিছনে ছাত্রলীগের অবদান রয়েছে। প্রত্যেকের রাজনীতি করো, নেতৃত্ব দিচ্ছ, কাজে তোমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, যে যে শিক্ষা প্রতিষ্ঠানে আছো, সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যেন ঠিক থাকে, লেখাপড়ার দিকে সকলে যেন মনোযোগী হয়, কারণ লেখাপড়া করতে হবে। মনে রাখতে হবে যে বর্তমান বিশ্বটা একটা প্রতিযোগিতামূলক বিশ্ব। আমাদের এই বিশ্বে টিকে থাকতে হলে আমাদেরকে সেইভাবেই বিশ্বের সাথে যেন আমরা তাল মিলিয়ে চলতে পারি, সেইভাবে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে, দেশকে সেভাবে যেন প্রতিনিধিত্ব করতে পারি, সেইভাবে তোমরা চিন্তা ভাবনা করবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিশ্বব্যাপী সমস্যা হলেও বাংলাদেশকে এর প্রভাব মুক্ত রাখতে জনগণকে সাথে নিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার নির্দেশ দেন তিনি। জঙ্গিবাদ এটা শুধু বাংলাদেশ না, আজকে বিশ্বব্যাপী এই সমস্যাটা দেখা দিচ্ছে। কাজে বিশ্বব্যাপী দেখা দিল আমরা বাংলাদেশে, আমরা যেটা তোমরা জানো যে আমাদের এখানে যখন এই জঙ্গিবাদের উত্থান, সাথে সাথে একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সাথে সাথে আমরা জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করার পদক্ষেপ নিয়েছি। আমি ছাত্রলীগকে বলবো যে তোমরা ওখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই অস্ত্রের ঝনঝনানি আমরা দেখতে চাই না। আমরা চাই না যে এখানে কোন রকম এই ধরনের ঘটনা ঘটুক, কারণ অতীতে এভাবে অনেক ক্ষতি করেছে। মাদক মুক্ত ছাত্র সমাজ গড়তে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নজর রাখার আহ্বান জানিয়ে সততার পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি পরামর্শও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবচেয়ে বড় কথা যে এখন যেটা একটা কালো ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে এই মাদক, এর থেকে সবাইকে দূরে থাকতে হবে এবং নেতৃত্ব যারা থাকবা তাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এই মাদক ধ্বংস করে এক একটা মানুষের জীবন, এক একটা পরিবার। তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। তোমরা নিজের এলাকায় যখন যাবে বা রাজনীতির স্বার্থে যখন কোথাও ট্যুরে যাবে, অবশ্যই সেখানে ছাত্রদের মধ্যে এই সচেতনতা সৃষ্টি করবে যে মাদকাসক্তির থেকে যেন ছাত্র সমাজ মুক্ত থাকে, তার জন্য মন দিয়ে পড়াশোনা করে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বাংলাদেশে দুর্নীতি কমেছে। এবছর দুর্নীতির সূচকে 2 ধাপ কমে বাংলাদেশের অবস্থান 15তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার সংস্থাটি ঢাকা অফিসে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই সময় সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি বিশ্বজুড়ে দুর্নীতির যে ধারণা সূচক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে এ তথ্য উঠে এসেছে। আজ বিশ্বব্যাপী একযোগে ওই সূচক প্রকাশ করা হয়েছে। আইনি, প্রাতিষ্ঠানিক এবং নীতি কাঠামো তুলনামূলকভাবে সুদৃঢ় হয়েছে দুর্নীতি নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, যে কারণে এই ধারণাটা থেকে স্কোর কিছুটা বেড়েছে। কিন্তু আমাদের থেকে এই প্রয়োগের ঘাটতি অন্যতম কারণ, যে কারণে আমরা এর চেয়ে ভালো স্কোর করিনি। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আজ ফেসবুক লাইভে অংশ নেবেন। বাংলাদেশ অবস্থানের 2 বছর পূর্তি উপলক্ষে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। লাইভে দুদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তিনি আলাপ করবেন। মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী লাইভ শুরু হবে বিকেল 3:30টায়। লাইভে বার্নিকাট ফেসবুক বন্ধুদের অনেকের প্রশ্নের উত্তর দেবেন। এই ব্যাপারে বিস্তারিত তথ্য মিলবে www.facebook.com/bangladesh.us embassy এই লিংকটিতে।
রাজশাহীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। র্যাবের অভিযানে জরিমানা আদায় ও 2 ম্যানেজারকে আটক করার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয় তারা। ক্লিনিক কর্তৃপক্ষরা বলছেন, অযথা হস্তক্ষেপ চালাচ্ছে প্রশাসন। অভিযানে নেতৃত্ব দানকারী কর্মকর্তারা জানান, অবৈধ পন্থায় চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে তাদের এই অভিযান। রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তুর রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। এই বিক্ষোভ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্টদের। অপরিচ্ছন্ন পরিবেশ, সরকারি হাসপাতালের সরঞ্জাম এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মঙ্গলবার রাজশাহীর 2টি বেসরকারি চিকিৎসা কেন্দ্রকে আর্থিক দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এর জেরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন তারা। ভ্রাম্যমাণ আদালত চলুক, দেশে প্রচলিত আইন অনুযায়ী, এটা আমরা চাই। অস্বাভাবিক যে জরিমানা, এটার হাত থেকে আমাদের রক্ষা করা এবং যে 2 জন সম্মানিত ম্যানেজারকে, 2 জন কর্মকর্তাকে গ্রেফতার করা, তাদের অবিলম্বে আমরা মুক্তি চাচ্ছি। ফলে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। মেহেরপুর থেকে এসে রোগী দেখাচ্ছে, ডাক্তার পাচ্ছি না। আমরা বললাম যে হেলে ভাই আমরা আসলে আসে, এখন ধর্মঘটের জন্য ডাক্তার পাওয়া যাচ্ছে না। ছুটিতে আসছে, রিপোর্ট দরজা বন্ধ, ডাক্তার পাইছি না। আমরা 1,000 টাকা খরচ করে আইছি, আমার মা মাথার ব্রেন স্ট্রোক হয়েছে। অভিযানকে ক্লিনিক ব্যবসায়ীরা অবৈধ দাবি করলেও দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বললেন ভিন্ন কথা। এখানে আমরা যে কয়েকটি প্রতিষ্ঠানে আমরা পরিদর্শন করেছি, এর মধ্যে 2টি প্রতিষ্ঠানে আমরা অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল আইটেম পেয়েছি বেশ কিছু পরিমাণ। এই সমস্ত কারণে এখানে 2টি প্রতিষ্ঠানে জরিমানা আরোপ করা হয়েছে। জনসাধারণের কল্যাণার্থে আমাদের এই অভিযান। স্বজনদের আকুতির তোয়াক্কা নেই সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর, বরং 3 দফা দাবি ছুড়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত মালিক সমিতি। SM আরিফ, মাই টিভি। বাংলা সাহিত্যের কালজয়ী কবি মাইকেল মধুসূদন দত্তের 193তম জন্মদিন আজ। মাত্র 4 বছর বাংলা ভাষার সাহিত্য চর্চা করে ইতিহাসে অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তিনি। জরাজীর্ণ আদর্শ ও প্রচলিত কাব্যরীতির বিরুদ্ধে বিদ্রোহ করে অমৃতাক্ষর ছন্দ প্রবর্তনের মধ্য দিয়ে বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জন্ম দেন তিনি। তার জন্মদিনে মেলা সহ নানা আয়োজন চলছে যশোরে। যশোর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ফারজানা আফরোজ। 19 শতাব্দীর বঙ্গীয় রেনেসার সার্থক বাণীবাহক মধুসূদন শুধু কাব্য সাহিত্যে নয়, বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের রূপকার। অসাধারণ প্রতিভা আর সৃষ্টির উন্মাদনা নিয়ে তার আবির্ভাব ঘটেছিল আমাদের এই সাহিত্যে। যুগস্রষ্টা মধুসূদন দত্তের সাহিত্য জীবনের মতো ব্যক্তি জীবনও ছিল বৈচিত্র্যময়। 1824 সালে 25 জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরবর্তী সাগরদাড়ি গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে জন্ম নেয়া মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সাগরদাড়িতে 7 দিন ব্যাপী মেলা হচ্ছে, চলবে 27 জানুয়ারি পর্যন্ত। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই মেলায়। জাদুঘরে মধুসূদনের ব্যবহার্য জিনিসপত্র দেখতে আসছেন দর্শনার্থীরা। মহাকবি, সারা বিশ্বের বিখ্যাত, এই জন্য ওনার জন্মস্থানে এসে অনেক ভালো লাগছে। আর এছাড়া এখানে তার বাড়ি আছে, সেটাও আমরা দেখছি। এই নদীটা আগে অনেক সুন্দর ছিল, এখন জোয়ার ভাটা চলে না। তারপরেও এই নদীটা অনেক সুন্দর, যে যার সৌন্দর্যের বর্ণনা উনি মাইকেল মধুসূদন দত্ত তার কবিতার ভিতরে দিয়েছে। মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ খননের দাবি এলাকাবাসীর। তো আমরা নদীর পাশে দাঁড়ায় আছি, ওনার কপোতাক্ষ নদীর পাশে, কিন্তু দেখছি নদীটা শুকিয়ে গেছে প্রায়, কিন্তু পানা ছাড়া কিছু নদী বোঝা যাচ্ছে না, শুধু পানা আর পানা। ফারজানা আফরোজ, মাই টিভি। দর্শক, নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। অপরিশোধিত তেল